এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনার জন্য আমাদের সাথে অনলাইনে সংযুক্ত আছেন ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেস এর ব্যবস্থাপনা পরিচালক এবং ডিসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সাবেক প্রেসিডেন্ট জনাব মুস্তাক আহমেদ সাদেক। আমরা সংযুক্ত হচ্ছি তার সাথে। জনাব মুস্তাক আহমেদ সাদেক, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। জনাব সাদেক, আমরা একটু শুরু করতে চাই পুঁজিবাজার। আসলে দীর্ঘদিন ধরে এই সেক্টরটি নিয়ে আপনি কাজ করছেন। সেক্ষেত্রে বৈশ্বিক একটি অবস্থান আমরা সকলেই জানি, তারপরেও নতুন বছর আমাদেরকে অর্থনীতির সঙ্গে সঙ্গে পুঁজিবাজারকেও সমান তালে আসলে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই দিক থেকে বিবেচনায় পুঁজিবাজারের বর্তমান অবস্থাটি আসলে কেমন দেখছেন? বর্তমান অবস্থা তো আপনারা মানে গণমাধ্যম, প্রিন্ট মিডিয়া সবকিছুতেই আপনারা দেখাচ্ছেন যে তার অবস্থানটা কি। এই আজকে এখন পর্যন্ত বেলা 1:30 বাজতে যাচ্ছে, মাত্র 500 কোটি টাকার ট্রানজেকশন হয়েছে। তাও আজকে ভালো ট্রানজেকশন হয়েছে বিকজ ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে মানে একটা টার্নওভার খুব ভালো দেখাচ্ছে এবং আবার সঙ্গে সঙ্গে বেশি উৎসাহী কিছু বিনিয়োগকারী কিছু আজে বাজে ইন্স্যুরেন্স কোম্পানিরা নিয়ে হলটেড করতে চেষ্টা করছে। তো এগুলো একটু সাবধানতা অবলম্বন করা দরকার। তবে দেখেন, আমি আপনাকে একটা কথা দেখাই, যেটা পলি বলতেছিল ইন্স্যুরেন্স কোম্পানির দাপট দেখাচ্ছে। একটা ইন্স্যুরেন্স কোম্পানি গত সপ্তাহে ছিল 62 টাকা, আজকে তার 90 টাকা, 100 টাকার কাছাকাছি। ঠিক সিমিলারলি বেশ কিছু কোম্পানির 60 টাকা থেকে 150 টাকায় চলে আসাটা এটা ঠিক না। এটার কিছু লোক এটা নিয়ে কারো উপর আবার আনলোড করবে, তখন বিনিয়োগকারী চিৎকার করবে যে আমার অবস্থা খারাপ। তো একটা জিনিস আশার আলো যেটা আমি আপনাকে বলতে পারি সেটা হচ্ছে যে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাহেব উনি বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন সময়ে একটা জিনিস বারবার বলে আসতেছেন, জানুয়ারি মাসে মার্কেট ঘুরে দাঁড়াবে। এবং কি কারণে ঘুরে দাঁড়াবে আই ডোন্ট নো, বাট আমার কাছে যেটা মনে হয় উনি ওই আইসিবির যে একটা ফান্ড আছে, ডিপোজিটরি ফান্ড, সেই ফান্ডটাকে এক্সপোজারের বাইরে রাখার জন্য এটা যদি রাখে তাহলে এখানে বোধহয় কিছু টাকা আছে 5,000 কোটি টাকার মতো, সেটা যদি বিনিয়োগ করে বাজারে একটা মুভমেন্ট আসবে। আর আমার প্রশ্ন, আমি একটা জিনিস জানতে চাই এই জন্য ওয়েদার ইট ইজ কতটুকু এটা হয়েছে বা কতটুকু হবে বা কতটুকু, উনি বলতেছিলেন যে 25,000 কোটি টাকার একটা মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড করবেন। জি জি। এটা যদি হয়ে থাকে, তো এই মুহূর্তে যদি এটা বিনিয়োগ না করে বা এখন যদি সাপোর্ট লেভেল না আসে, তাহলে কবে আসবে? এই হলো মুদ্রা কথা। সাদেক ভাই, এই জায়গাটাই আমরা নানান সময় যখন আসলে বাজারের পরিস্থিতি একটু নাজুক হয় তখন এই জায়গাগুলো নিয়ে অনেক আলোচনা হয়। আমরা দেখেছি অবন্টিত মুনাফার বিষয়ে অনেক কথা হয়েছে। আপনি স্টেবিলাইজেশন ফান্ডের কথা বলছিলেন, আইসিবির কথা বলছিলেন, কিন্তু এইগুলোর ব্যবহার আসলে যথেষ্ট হয় কিনা বা যে সময় হওয়া দরকার সেগুলো হয় কিনা, এই জায়গাগুলো আপনারা যারা অনেক দিন ধরে পুঁজিবাজার নিয়ে কাজ করছেন, বড় হাউস রয়েছেন, তারা আসলে এই বিষয়গুলোকে কিভাবে দেখেন? এভাবে যদি বলেন তাহলে আমি বলি যে পুঁজিবাজার ভেরি সেন্সিটিভ একটা জায়গা। পুঁজিবাজার নিয়ে যখন কোনো কথা বলবেন বা কথা শুনবেন বা কথা লিখবেন, তখন একটু হিসাব কিতাব করে বলা উচিত। কারণ হচ্ছে যে আপনার বলাটাকে বিনিয়োগকারীরা কিন্তু একটা বাইবেল হিসাবে নেয়। তখন মনে করে যে এত লেভেল থেকে বলছে, অমুকে বলছে, কাজে এখানে বিনিয়োগ করা যায় বা মার্কেট আবার হয়ে যাবে। কিন্তু যখন তারা এটা পায় না, সেই জায়গার কাছাকাছিও নাই, তখন তারা নিরাশ হয় এবং বিমুখ হয়। তাতে হয় কি, পুঁজি বাজারের যে একটা আস্থার ব্যাপার আছে, কনফিডেন্স লেভেলটা শাটার্ড হয়ে যায়, কনফিডেন্স লেভেলটা মানে ভেঙে যায়। তার এতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। জি। কিন্তু আমরা এই যে দেখি যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের একটা পক্ষ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা পক্ষ, বা আমাদের যে হাউসগুলো রয়েছে তাদেরকেও নিয়েও সবাই সবার জায়গায় দায়ভার আমরা চাপাতে চাই যে তারা আতঙ্কিত হয়ে যাচ্ছেন, ইনভেস্টররা আতঙ্কিত হয়ে যাচ্ছেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের ভূমিকা রাখছেন না, আইসিবির ভূমিকা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। এগুলো কি আসলে শুধু অভিযোগই থাকবে, না এই জায়গাগুলো আমরা পরিবর্তন দেখব? দেখেন, আপনি যে কথাটা বললেন, আপনার বিনিয়োগকারীদের অপরাধটা কোথায়?
আপনার 391টা কোম্পানির মধ্যে যদি মানে 200-র উপরে কোম্পানি ফ্লোর প্রাইসে থাকে, বেচতেও পারে না, কিনতেও পারে না, তাহলে মার্কেটটা চলে কেন? আপনার ফান্ডামেন্টালি, আপনি বলছেন ফান্ডামেন্টাল শেয়ার কেনেন, ফান্ডামেন্টাল দেখেন, ফান্ডামেন্টাল উপর জোর দেন। আপনার মানে অলমোস্ট অল ফান্ডামেন্টাল শেয়ারস আর অন ইন ফ্লোর প্রাইস। তো এখন বিনিয়োগকারীদের দুষ্টা কোথায়? বিনিয়োগকারীরা কোথায় যাবে? তো আপনাকে এতগুলো ফান্ড আসে, এটা হলে এটা হবে, এটা হলে ওটা হবে করে যদি আপনি বাজারে একটু ভলাটিলিটি না আনতে পারেন, তাহলে বিনিয়োগকারী আস্থা ফিরে পাবে না। আর 2 নম্বর হচ্ছে এই যে আপনাদের প্রিন্ট মিডিয়াতে বা যে কোনো ইয়েতেই বলেন, সংবাদ ইয়েতেই বলেন যে মিউচুয়াল ফান্ড এত 100 কত কোটি টাকা লয়ে একজন উধাও হয়ে গেছে। এই খবরগুলো যে বিনিয়োগকারীদেরকে কতটা হতাশ করে, কতটা মানে ইয়ে করে আস্থাহীনতায় ভোগায়, যাদের টাকাটা নিয়ে গেল, তো এটা দেখার কি কেউ ছিল না? তাদের মানে দেখভাল করার কি মানে যে ফান্ড ম্যানেজার সেই সব? তাহলে লাইসেন্স দেয় কে, করে কে, কি দেখে করে, অডিটর কি করছে, এবং এই ফান্ডটা কোথায় ছিল, কিভাবে নিল, মানে কোনো ইন্সপেকশন নাই, শুধু ইন্সপেকশন খালি ব্রোকার হাউসগুলোর উপর। জি, নিয়ন্ত্রণের জায়গাটা সকলের উপর থাকতে হবে। জনাব সাদেক, আমরা একটু আলোচনা আনতে চাই। আপনি যে বিষয়টি অবতারণা করেছিলেন এবং গণমাধ্যমে যে খবর আমরা দেখেছি, যে আমরা সবসময় বলি যে বিশ্বের বিভিন্ন দেশের পুঁজিবাজার আসলে ইন্ডিভিজুয়াল ইনভেস্টর থেকেও মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রির যে প্রভাব সেটা অনেক বেশি, এবং যত বেশি সেটা পুঁজিবাজারের জন্য ভালো। কিন্তু আমাদের দেশে তার উল্টো চিত্র নিয়ে নানা অভিযোগ রয়েছে। সম্প্রতি যে অভিযোগটা আমরা দেখলাম যে মিউচুয়াল ফান্ডের 158 কোটি টাকার মতো টাকা নিয়ে ফান্ড ম্যানেজার লাপাত্তা, দেশ ছেড়ে চলে গিয়েছেন, দুবাইতে গিয়েছেন, এরকম অনেক ব্যাপার রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আমানতকারী যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছিলেন তাদের কি হবে? 1, 2 নম্বর হচ্ছে যে এই ধরনের ঘটনাগুলো ঘটার আগে আসলে এগুলো দেখভাল করা যায় না কেন? আমি বোধহয় এটা একটুখানি মানে তুলতে চাইছিলাম, আপনি তুলে নিয়ে আসলেন, ধন্যবাদ আপনাকে আপনার এই কথাগুলোর জন্য। দেখেন, মিউচুয়াল ফান্ডের যেসব বিনিয়োগকারী শেয়ার বাজার তেমন বোঝেন না বা ক্যালকুলেশন করতে পারেন না, ফান্ডামেন্টাল শেয়ার ক্যালকুলেশন করতে তারা অপরাগ, তাদের জন্য সাজেশন হচ্ছে সারা পৃথিবীতে যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করো। মিউচুয়াল ফান্ড কোনোদিন আপনার টাকার খোয়া যাবে না, কিছু না কিছু ঝুঁকিটা অনেক কম থাকে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমাদের সেই চিত্রটা হলো উল্টো চিত্র। জাস্ট আপনি দেখেন মিউচুয়াল ফান্ড 10 টাকা ছাড়ে, 3 দিন পরে এটা হয়ে যায় 7 টাকা, 8 টাকা, 9 টাকা। যাই হোক, চলতেছিল, এবং তার জন্য নিয়ন্ত্রণ সংস্থা এই করতেছেন, ওই করতেছেন, অমুকের দায়িত্ব দিচ্ছেন, এটা করবেন, এটা করতেছেন, অনেক কিছু করতেছেন, শুনতেছিলাম ইমপ্রুভমেন্ট হবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য সর্বস্তরের থেকে একটা আবেদন ছিল বিনিয়োগকারীদের কাছে। সে আবেদনের কি হলো? এখন দেখা গেল 158 কোটি টাকা নিয়ে একজনই এক ফান্ড ম্যানেজারই গেছে। আরো তো ফান্ড ম্যানেজার আছে, তাদের অবস্থান কি? তা এখন আপনার তো একই অবস্থানটা আমি এরকম হচ্ছে আমার কাছে মনে হয়, যেটা আপনারা মানে কিভাবে নেবেন আমি জানি না। সেটা হলো লিজিং কোম্পানির অবস্থাটা দেখছেন আপনি? পিপলস লিজিং লাপাত্তা হয়ে গেছে, হাজার হাজার মানুষের হাজার হাজার কোটি টাকার কোনো অস্তিত্ব নাই। ইন্টারন্যাশনাল লিজিং মানে এক লোক পিকে হালদার নামে ভাগ্যে খবরই নেই, তার ইন্ডিয়া থেকে বাড়ি ঘর করতে করতেছে। এই যে সাধারণ মানুষের কোটি কোটি হাজার কোটি টাকা লাপাত্তা হয়ে গেল, মেরে দিল, কারো কি কোনো দায় নাই? কারো কি কেউ কি এটা দেখার ভাল করার নাই? কিভাবে মানুষের আস্থাটা আসবে? আস্থাটা এই যে ব্যাংকে হঠাৎ করে টাকা কমে গেল, কারণটা কি? ব্যাংকের উপর কনফিডেন্স মানুষ হারাইছে। ব্যাংকের উপর যদি কনফিডেন্স দেশ চলে কেমন? কাজে এগুলো নিয়ে এখনই নামতে হবে মাঠে, এখনই বুঝতে হবে কি হইতেছে, কেন হইতেছে, কারা দায়ী ছিল। একটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেন না, কেউ তো দিবে না, খালি তো মুখে বলতেছে হেন করতেছে, এই করবে সেই করবে। এই যে 158 কোটি টাকা কি একদিনে নিয়ে পালাই গেল গা, পকেটে ভরে নিয়ে? ইজ ইট পসিবল? জি, সাদিক ভাই, এই যে পানিশমেন্টের কথা আমি আসতে চাচ্ছিলাম, যে
হ্যাঁ হ্যাঁ, আমরা জানি সকলে যে পুঁজিবাজার একটা সংবেদনশীল জায়গা, সেখানে ভালো মন্দ অনেক কিছু বিবেচনা করে আসলে কাজ করতে হয়। কিন্তু বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে আমরা জরিমানা বা শাস্তির জায়গাগুলো নিয়ে অনেক মত পার্থক্য দেখি, যে হয়তোবা 100 কোটি টাকার একটা অনিয়ম হচ্ছে, সেখানে 10 কোটি টাকার জরিমানা হচ্ছে, জেল জরিমানার কথা নাই বললাম। এই জায়গাগুলো পরিবর্তন খুব একটা হয় না। সেই কিছুটা পরিবর্তন যে হয়নি সেটা আমি বলবো না, তবে বড় আকারে পানিশমেন্ট বা বড় ধরনের যারা অনিয়ম করছেন তাদেরকে কি আমরা সেরকম শাস্তির মুখে আনতে পারছি বা পেরেছি? আমার জানা মতো তো এখন পর্যন্ত কোনো হয় নাই তেমন কিছু। আর আমি যদি 10 কোটি টাকা চুরি করি বা মানে বেআইনি ভাবে আর্ন করি, আর আপনি যদি আমাকে 10 লাখ টাকা ফাইন করেন, আমি তো উৎসাহিত হব যে ঠিক আছে ভাই, আমি করতে থাকি, আপনার ফাইন করতে থাকে। এটা তো হয় না। বিদেশে কি হয়? বিদেশে তো একবার এক্সাম্পল দেখেন, সে সারা জীবনের জন্য বসে যাবে যদি এরকম ধরা পড়ে কেউ। কিন্তু আমাদের দেশে তো বুঝি না, আমার মনে হয় এটা ইনসেনটিভ দেওয়া হয়। এই ফাইনটা বোধহয় ইনসেনটিভ। সেই ক্ষেত্রে তার উৎসাহী হবেন, আমি 100 কোটি টাকার স্ক্যাম করলাম, 20 কোটি টাকা জরিমানা গুনলাম, অসুবিধা কোথায়? সেটাই তো। অসুবিধা কোথায়? সেই জায়গাগুলো মনে হয় আমাদের এখন কঠোরভাবে দমন করতে হবে। যাই হোক, তারপরও খারাপের না মধ্যে ভালো। দেখেন, আপনি আপনি জি আপনি আপনি একটা একটা এক সাংবাদিকের মন্তব্যটা আপনাকে একটু পড়ে শোনাই, যে এই যে মানে 158 কোটি টাকা নিয়ে পালায়ে গেল, তখন যদি বলতেছেন কেউ কি দেখার ছিল না, তো এখন উনি বলছেন, বৎসগণ একটা ট্রান্সলেট করো, ডাক্তার আসিবার পূর্বে রুগী মরিয়া গেল। জি। এই জায়গা থেকে আমাদের উত্তরণের জায়গা খুঁজতে হবে। হ্যাঁ, আমাদের অনেক চ্যালেঞ্জ রয়েছে, আমাদের অর্থনীতি নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে, সেটি অস্বীকার করার সুযোগ নেই। তবে আমাদের পুঁজিবাজারকেও কিন্তু সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। সে জায়গাটা আমরা অবশ্যই প্রত্যাশা রাখবো যে আমাদের নিয়ন্ত্রক সংস্থা, আমাদের যারা আপনারা রয়েছেন অভিজ্ঞ, যারা অনেক দিন ধরে পুঁজিবাজার নিয়ে কাজ করছেন, আমাদের বিনিয়োগকারীরা, সকলের স্বার্থ সুরক্ষায় সকলে সম্মিলিতভাবে আমরা যেন প্রচেষ্টাটি চালাই, সে প্রত্যাশা রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, পুঁজিবাজার আজকে দিন শেষের খবর জানাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি মহিমা পলের কাছে।